চলে যাব। সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি, সরি। আবার চলে যাই ঘটনায়। লিসেনারদেরকে সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা আমি আমার যে জেলা রাজবাড়িতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ি যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটার সূত্রপাত আর কি। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, গোর খোদক বলতে আমরা স্থানীয় ভাবে যেটা বলি আর কি, গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই, যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোন একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সব কবর খুঁড়ে সেটাকে আবার দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন দেখলেন পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, কোন একটা বিষয়ে চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যায় একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোন লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাঁশের মাচা টাচা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই। তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা। যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত শেক করছে, নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন কই না তো, তার লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে। উনি বারবারই বলেছেন, শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখন এই স্থানে আসেননি, আপনার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক,
যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন, সেখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে, মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোথেকে আসছেন, ওনারা কোনো কথা বলেননি, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাত্রে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন, মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না, তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন, তখন উনি আবার মানে শুনতে পেলেন যে এই শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল, উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না, কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি, এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন, তো উনি রীতিমতো মানে খুবই ভয় পান। খুলে দেখলেন ওই যে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা করতে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে পাটি মোড়া, পাটি মোড়ানো লাশ। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দেওয়া গান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু খবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো, ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন, তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, ওইটি। উনি তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান।
ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা, আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা, এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রসুল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা, তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা, তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকার। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় ধরে মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা, আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা, তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলি, শুধু জিজ্ঞেস করি আপনাকে যে আপনারা কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা, যে কখনো আপনারা এরকম দেখেছেন কিনা যে যে সমস্ত লাশ সাধারণত থানায় নিয়ে আসে, বা যে সমস্ত লাশ সাধারণত মানে বেওয়ারিশ হয় বা এরকম টাইপের হসপিটালে মাঝে মাঝে নিয়ে আসে, দেখবেন এরকম লাশগুলো ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে খেজুরের পাটি দিয়ে বা এরকম ভাবে মুড়িয়ে নিয়ে আসে। কোন সময় দেখেছেন কিনা? তো দৃশ্যটা যতবারই দেখবেন আপনি খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না, কিন্তু দেখলে মনে হয় যে চোখটা সরিয়ে নেই। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন আফনান, এবং আমরা তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা আমি তো বলেই দিয়েছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি, এসেছি আজিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্টরিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। মাস 4 আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে, যেটা আমেরিকাতে, ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে, যেটা মিডল ইস্ট, মানে আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠাই উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে তো উনি ওনার এক স্যারের, যার যিনি আমেরিকান, তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন, এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হবে যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি এই গল্পটা দিয়েছেন, তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি, যে ওনার ইউনিভার্সিটির যে স্যারের কথা আমাকে বলেছেন, ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা
1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয়, তখন কিন্তু ওই 70-এর দশকেই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প মানে মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের উপর একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত স্থানের, সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি মানে বর্ডারের মাঝে, বর্তমানে এটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওনারা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যে মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝেই অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। তো ওনারা সত্যি সেই জায়গাতে যান। স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলেন যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগে ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিনে ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। অবশ্য ওনারা খুবই বিরক্ত হয়ে যান। তা ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোকমুখে শোনা প্রচলিত কিছু একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আর একদিন দেখি, যদি ওই দিন মানে আর একদিন দেখার পরে যদি না হয় তাহলে আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি 5ম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে, তেমন কিছুই দেখেননি। ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা, অন্যদেরকে প্রশ্ন করেন এই কথা বলে। তখন ওরা বলে না, তো জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে এবং ওই দিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত আনবে এই ঝড়। তো এরকম এই 6 জন টিমের মধ্যে 5 জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে, কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন তিনি বলেন যে যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসলে আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভট ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শোনে, তারা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই 5 জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু ওই যিনি কিছুই শোনেননি ওই 6 জনের টিমের, উনি বলছেন আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও, আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না। তখন ওনারাই তাড়াতাড়ি করে 5 জন সহ ওই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। তো ওনারা জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। দেখলেন 30 মিনিট কি 45 মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেন, উনি খুব হন্তদন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কিছু শুনেছো? বলে হ্যাঁ, আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ, তার চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। তো উনি এতটুকুই শুনেছেন, কিন্তু শুনে উনি ভয় পেয়েছেন যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে।
তারপরেও অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো বা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ বা এরকম কোনো শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা দিয়েছেন আর কি। তো যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যে ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারোর সাথে কথা বলি না। এমনকি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই, তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আর কি। তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই। তো তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলে যে হয়তো বা তোমাদের মনের ভুল। বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি ফিল করলেন যে ওনার আশেপাশে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন এটা হয়তো বা উনি এবার উনি নিজেই বুঝতে পারলেন। এবার উনি নিজেই এটা শুনছেন। তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন ওইটাই তার মনের মধ্যে রয়েছে, এবং ওইটাই হয়তো ওই কারণে উনি ওনার কোন, কিন্তু এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে পারলেন। প্রথমবারের মতো নিজে উপলব্ধি করলেন, কিন্তু তারপর ওনার মনকে এটা বুঝতেছিলেন। আমি একটু শেষ করি যে এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কথা বলতে পারে না, হয়তো টেলিফোনে কথা বলে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তো বা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু একদিন দুই দিন প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু শব্দ বারবার উচ্চারিত হতে থাকে এবং সেটা অস্পষ্ট শব্দ, এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মিশর তো আরবি ভাষা আর কি, তো ওই শব্দটার যে ওয়ার্ড যে অর্থটার যদি অনুবাদ করা যায়, তাহলে অনুবাদ এরকম হয় যে তুই মরবি। এরকম শব্দটা বারবার চারদিকে তুই মরবি। হ্যাঁ, এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটা বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্ব পাননি। ডাক্তারও কোনো ওনার মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, একদম নর্মাল, কিচ্ছু না। এর মধ্যে রাসেল ভাই কি হলো যে ওনার পরিবারের লোকজন চিন্তা করলো যে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, তো ওনাকে একটু বিয়ে দেওয়া যায়, বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের যত দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ের মেন্টালি সিক। ওই ছেলের পরিবার যা জানতে পারলেন, তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে ছিল। আচ্ছা, জোরে শব্দ করে কথা বলে। ঝামেলাটা হয়তো উনি ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন। জি জি, যেরকম ওই ব্যাপারটা আর কি। আচ্ছা, মেয়ে একা একা কারোর সাথে কোনো কথা বলে না, শুধু নিজে ফিসফিস করে কথা বলে। আচ্ছা, তো এটা ডাক্তাররা বলেছেন সে মেন্টালি সিক, কিন্তু তার ব্রেইন চেক করে দেখা গেছে যে তার ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সেই মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে প্রায় 4 থেকে 5টা বিয়ে উনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। যখন চারদিকে রটে গেল যে ওনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে ওনার বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে ওনার শিক্ষা জীবন ওই সাথে সাথে শেষ হয়ে যায়। তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও উনি ওই একই ধরনের ঘটনা করতে থাকে। যখন কারোর সাথে বিয়ে দেওয়ার কথা হয়, তখন ওই ফিসফিস শব্দের কথা বলা ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে। এবং এটা মিশরে ও তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন, তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত তাকে আর কখনো বিয়ে দেওয়া যায় নাই। উনি পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসাবে ছিলেন। কারণ ওনাকে রাসেল ভাই এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময়টা সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি প্রতি 12 মাসের মাত্র 2টো মাস উনি মেন্টালি সিক থাকেন,
এবং ওই সময় ফিস করে কারোর সাথে কথা বলেন। এই দুটো মাস কি, এই যে দুটো মাস, ডিসেম্বর এবং জানুয়ারি মাস, যে দুটো মাসে উনি এই জায়গাটায় এসেছিলেন, উনি কারোর সাথে ফিস করে কথা বলেন। এবং যেহেতু উনার এই সমস্যা রয়েছে, এই জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয়নি, উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছর 5 আগে মারা গেছেন আর কি। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি চিকন কালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত। আচ্ছা। তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3 থেকে 4 জন লোক ওখানে মারা যায়, এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপ ধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখন এই শব্দ শোনে, ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন, তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তোবা কিছু লোক ওখানে পিছনে পড়ে যান। এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান, তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়, এবং তাদের সকলের চোখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচ্ছন্ন ভয়ের চিহ্ন থাকে। ওনারা আসলে কি দেখেন, কি দেখে মারা যান। এই ভদ্রলোক যখন মারা গেছিলেন, আপনাকে যে সময় মিস করে গেছেন, তারপরে তার চেহারাটা একটু অন্যরকম ছিল, সেটা আপনি মনে হয়? হ্যাঁ, উনি যখন বছর 5 আগে যখন উনি মারা যান, যখন ওনার ডেড বডি যখন মানে উদ্ধার হয়, তখন একটা জিনিস তাকে দেখে, তার চেহারা তো একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আর একটা ঘটনা শুনতে পারবো ছোট্ট করে, এবং সেটার জন্য আমরা যাচ্ছি আমাদের অতিথি আফনান ভাইয়ের কাছে, এবং শুনে আসবো তার কাছ থেকে ঘটনা। আপনারা আপনার ঘটনাটা আমরা শুনি ছোট্ট করে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অভিনন্দন। আসলে ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো সেটি আমাদের রাজবাড়িতে 5 সদস্য বিশিষ্ট একটি ভূত এফএম টিম রয়েছে। তো 5 সদস্য বিশিষ্ট। আমি আপনার একটা ছোট্ট জিনিস পড়ে দিই। আমার কাছে খুব ইন্সপায়ারিং লেগেছে যে টিম ডেভিল গ্রুপ নামে আমাদের সঙ্গে একটা গ্রুপ আছে, এবং তারা বলছেন দাদা আমরা একটা গ্রুপ আমার হোম ইন্ডিয়া ত্রিপুরা আগরতলাতে, এবং আমরা অনেক জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করেছি। কিছুদিন আগে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমাদের একজন ফ্রেন্ড মারা যায়। যাই হোক, যদি বলেন আমাদের স্টোরিটা আমরা শেয়ার করতে পারি। ডেফিনেটলি টিম ডেভিল গ্রুপ, অভিনন্দন আপনাদেরকেও। এবং এইভাবে আমি বলছিলাম যে ঘটনা কিন্তু আপনারা চাইলে অনেক কালেক্ট করতে পারেন। আফনান ভাই যেটা বলছেন সেটাও একটা টিম ভূত এফএম শোনেন, এবং তারা একটা টিম করেছেন, এবং তারা ঘটনা কালেক্ট করছেন এবং আমাদের পাঠাচ্ছেন। আফনান ভাই, আপনার ঘটনা। রাসেল ভাই, ওই যে 5 জন, ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন। বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নয়। তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি, যারা ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা। এটা অনেক আগের ঘটনা, 50-এর দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্তান-সন্ততি ছিল না, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন, তখন একটা লোক ওনার দেখাশোনা করত। তো যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, যখন খুবই মানে অসুস্থ হয় বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান, এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যে লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান। বলছে যে বাকি সম্পত্তিটা, আমার যেহেতু কোনো সন্তানাদি নাই, তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রসুল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল। কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু উনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মনক্ষুণ্ণ হন, এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন, আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার আসল ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান। ওই বৃদ্ধ লোকটা উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ের কথাটা সাক্ষী একমাত্র উনিই ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন
ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, এই সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। তো সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন টাকা নিয়ে, তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়েই কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে, ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলো একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো ওই গ্রামের যে চৌকিদাররা ছিল, ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে। ওনারা দূর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে যায় কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করে, যেহেতু ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা ওনার জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান। ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখেন এই অবস্থা। তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায়, বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো, যাতে কেউ না দেখতে পারে। ওনার স্ত্রীকে উনি বলেননি যে এটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাত্রে, রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন কিন্তু কাউকে দেখতে পান না। কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন, কিন্তু তাকে দূরে সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে, সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন। দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন, বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি। তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থির ভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনাকে উদ্ধার করা হয়। উনি খুব মারাত্মক ভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক মানে ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি। ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন এবং বলার পরে বলে যে এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না। ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল কারা যেন আমার শরীরটাকে মানে খুব মানে আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে
7 দিনে 3 ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোকটাকে স্বপ্নেই জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে? বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি, এই টাকাটা ওনার ওর বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘরে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম, তুই আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাব। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা মানে খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, মানে ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলের মানে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন মানে পড়ে গেছে, বৃদ্ধ লোকটি তখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরেছে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন, বাড়িতে আর কেউ ছিল, ওনার স্বামী মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন মানে আসছে। ওই বৃদ্ধ মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে, বের হচ্ছে, কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, মানে বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি? তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওই ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন এবং কালুখালী বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমাকে দে। লোকের মতো কি দিব? বলে যা আমার সবকিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালুখালীতে ছিলেন এবং উনি মারাও গেছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য আমাদের সাথে আমাদের এখানে বেশ কিছু আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে, হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনাটা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল এবং কারোর সাথে 7-5 উনি ছিলেন না, সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো। এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ওই ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন পুরুষ ছিলেন। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো কেন বললাম ছিলেন, উনি তো আছেন। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেদিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা, এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা, তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকি রাত। আচ্ছা, তো সে একটা পর্যায়ে যখন
হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান। তো পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না, মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটাতে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ যে ওনার সাথে কথা বলতে বলতে, বা একা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে পায়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি, কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন, এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার ওযুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো, তিনি ডিসিশন নেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে দূর মেয়ে, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না নাকি, আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়ি, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম করছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন।
তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢুকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান করেছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই, গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেখানে ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি